চলুন আজ আমরা পদার্থবিজ্ঞানের সবচেয়ে অদ্ভুত কিন্তু দারুণ এক তত্ত্বে ডুব দিই, স্ট্রিং থিওরি। আর হ্যাঁ, এটা মহাবিশ্ব নিয়ে আমাদের সব ধারণাকে কিন্তু নাড়িয়ে দিতে পারে। একবার ভাবুন তো, এই যে আমাদের চারপাশের সবকিছু, চেয়ার, টেবিল, এমনকি যে আলো দিয়ে আমরা দেখছি, কি হবে যদি বলি এই সব কিছুর মূলে আছে অতি ক্ষুদ্র, অদৃশ্য, কাঁপতে থাকা কিছু সুতো? অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কিন্তু ঠিক এই প্রশ্নটাই হলো স্ট্রিং থিওরির একদম মূলে। জানি শুনতে এটা কোনো সাইফাই সিনেমার গল্পের মতোই লাগে, কিন্তু বিশ্বাস করুন, এটা কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলোর একটা। তো চলুন এই ধারণার গভীরে যাওয়া যাক। এই যে কাঁপতে থাকা সুতোর কথা বলা হচ্ছে, জিনিসটা আসলে কি? দেখুন, স্ট্রিং থিওরি বলছে যে আমরা এতদিন ধরে যেগুলোকে মৌলিক কণা হিসেবে চিনেছি, যেমন ধরুন ইলেকট্রন বা কোয়ার্ক, সেগুলো আসলে কোনো বিন্দু কণা নয়, বরং এগুলো হচ্ছে একমাত্রিক, মানে শুধু দৈর্ঘ্য আছে এমন সুতোর মতো জিনিস। আর এই সুতোগুলো কিন্তু স্থির নয়, এরা অনবরত কাঁপছে। আসল পার্থক্যটা ঠিক এখানেই। আগে ভাবা হতো এই কণাগুলো একটা বিন্দুর মতো, যার ভেতরে আর কিচ্ছু নেই, একদম নিরেট। কিন্তু স্ট্রিং থিওরি এসে বলল, না, এর ভেতরেও একটা গঠন আছে। এটা আসলে একটা সুতো, আর সেই সুতোর কাঁপুনিকেই ঠিক করে দেয় আমরা এটাকে কোন কণা হিসেবে দেখব। এখন প্রশ্ন হলো, এই স্ট্রিংগুলো ঠিক কতটা ছোট? উত্তরটা হলো অবিশ্বাস্য রকমের ছোট, মানে এত ছোট যে কল্পনা করাও কঠিন। এদের আকারকে বলা হয় প্ল্যাঙ্ক স্কেল, প্রায় 10⁻⁵৫ মিটার। আচ্ছা, ব্যাপারটা সহজ করে বোঝাই। ধরুন একটা পরমাণুকে যদি আমাদের পুরো মহাবিশ্বের সমান বড় করা হয়, তাহলেও একটা স্ট্রিং হবে বড়জোর একটা গাছের মতো। বুঝতেই পারছেন, আমাদের আজকের প্রযুক্তি দিয়ে এত ছোট জিনিস দেখা এক কথায় অসম্ভব। পুরো বিষয়টা বোঝার জন্য একটা গিটারের উদাহরণ কিন্তু দারুণ। ভাবুন, গিটারের একটাই তার, কিন্তু সেটাকে যখন বিভিন্নভাবে কাঁপানো হয়, তখন কিন্তু ভিন্ন ভিন্ন সুর বা নোটস তৈরি হয়, তাই না? স্ট্রিং থিওরিও ঠিক এটাই বলছে। এই মহাজাগতিক স্ট্রিং যখন একটা নির্দিষ্ট ছন্দে কাঁপে, তখন সেটা আমাদের কাছে ধরা দেয় একটা ইলেকট্রন হিসেবে। আবার সেই একই স্ট্রিং যখন একদম অন্য একটা ছন্দে কাঁপে, তখন সেটাই হয়ে যায় একটা ফোটন, মানে আলোর কণা। তার মানেটা কি দাঁড়ালো? মহাবিশ্বের এত যে বৈচিত্র্য, এত কণা, সবই আসলে একই মৌলিক স্ট্রিংয়ের বিভিন্ন সুরের খেলা। কি অসাধারণ একটা আইডিয়া, তাই না? কিন্তু গল্পের শেষ এখানেই নয়, বরং তত্ত্বের সবচেয়ে অদ্ভুত অংশটা তো এখনও বাকি। চলুন দেখি আমাদের এই চেনা জগতের বাইরে আর কি লুকিয়ে আছে। আচ্ছা, আমরা আমাদের চারপাশে যা দেখি বা অনুভব করি, মহাবিশ্ব কি শুধু এটুকুই? স্ট্রিং থিওরি বলছে, না, একদমই না। আমরা তো সাধারণত তিনটে স্থানিক মাত্রার কথাই জানি: দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। কিন্তু স্ট্রিং থিওরির অঙ্কগুলো ঠিকঠাক মেলাতে গেলে আর আমাদের মহাবিশ্বকে যদি সত্যিই ব্যাখ্যা করতে হয়, তাহলে আরও বেশি মাত্রার দরকার হয়। কয়টা মাত্রা? এই তত্ত্বের বিভিন্ন ভার্সন অনুযায়ী আমাদের মহাবিশ্বে মোট 10টা, এমনকি 11টা মাত্রা থাকতে পারে। একবার ভাবুন তো, আমাদের চেনা 3টে মাত্রার আড়ালে আরও 7 বা 8টা মাত্রা লুকিয়ে আছে। স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে, এই অতিরিক্ত মাত্রাগুলো গেল কোথায়? আমরা কেন এগুলো দেখি না বা অনুভব করি না? বিজ্ঞানীদের ধারণা হলো, এই মাত্রাগুলো এত ছোট জায়গায় মোচলানো বা ভাঁজ হয়ে আছে যে আমাদের পক্ষে তা বোঝা সম্ভব না। ব্যাপারটা অনেকটা বাগানের জলের পাইপের মতো। ধরুন, অনেক দূর থেকে দেখলে ওটাকে একটা লম্বা দাগ বা রেখা মনে হবে, কিন্তু কাছে গেলেই বোঝা যায় ওটার একটা গোল পৃষ্ঠ আছে। এই অতিরিক্ত মাত্রাগুলো হয়তো ঠিক সেভাবেই আমাদের অনুভূতির আড়ালে লুকিয়ে আছে। স্ট্রিং থিওরি কিন্তু শুধু কণা বা অতিরিক্ত মাত্রা নিয়েই থেমে নেই। এর লক্ষ্য আরও অনেক বড়, আর এটাই এর জনপ্রিয়তার একটা প্রধান কারণ। পদার্থবিজ্ঞানীদের একটা বহুদিনের স্বপ্ন আছে। সেটা হলো এমন একটা তত্ত্ব খুঁজে বের করা যা দিয়ে মহাবিশ্বের সবকিছু, সব শক্তি, সব কণাকে একটা মাত্র সহজ সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা যাবে। এই স্বপ্নের নাম হল থিওরি অফ এভরিথিং, আর স্ট্রিং থিওরিকেই এই স্বপ্নের সবচেয়ে বড় দাবিদার বলে মনে করা হয়। দেখুন, প্রকৃতিতে মূলত 4টে মৌলিক শক্তি আছে যা সবকিছু চালায়। একটা হলো মহাকর্ষ, যা আমাদের পৃথিবীতে আটকে রেখেছে। তারপর আছে তড়িৎ চৌম্বকীয় শক্তি, মানে আলো বা বিদ্যুতের উৎস। এরপরে শক্তিশালী আর দুর্বল নিউক্লিয়ার শক্তি, যা পরমাণুর ভেতরে সবকিছু ঠিকঠাক রাখে। স্ট্রিং থিওরির দারুণ ব্যাপারটা হলো, এটা বলছে এই 4টে আলাদা শক্তি আসলে কোনো আলাদা জিনিসই না। এগুলো সবই ওই এক মৌলিক স্ট্রিংয়েরই ভিন্ন ভিন্ন কম্পনের ফল। এত কিছু শোনার পর তো মনে হচ্ছে এটাই চূড়ান্ত তত্ত্ব। কিন্তু এত সম্ভাবনা সত্ত্বেও এই তত্ত্বের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ আছে। এবার একটু বাস্তবতার দিকে তাকাতে হবে। এত সুন্দর একটা তত্ত্ব, কিন্তু এর একটা বড় সমস্যাও আছে, আর সেই সমস্যাটাই একে এখনও পুরোপুরি স্বীকৃতি পেতে দিচ্ছে না।
সোজাসাপটা বললে আজ পর্যন্ত স্ট্রিং থিওরির কোনো কিছুই পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায়নি। ল্যাবের কোনো প্রমাণ মেলেনি, তাই এটা এখনও পর্যন্ত মূলত একটা গাণিতিক ধারণা হয়েই রয়ে গেছে। আর এর কারণটা আমরা আগেই আলোচনা করেছি, তাই না? এই স্ট্রিংগুলো এতই ছোট যে এদের অস্তিত্ব প্রমাণ করার জন্য যে অমচম শক্তি দরকার, সেই শক্তি তৈরি করার মতো কোনো যন্ত্র বা পার্টিকল অ্যাক্সেলারেটর আমাদের হাতে এখনও নেই। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? স্ট্রিং থিওরি কি শুধুই একটা সুন্দর গাণিতিক ধাঁধা, নাকি এটাই বাস্তবতার আসল চেহারা? চলুন এই আলোচনাটা একটা অন্যরকম ভাবনা দিয়ে শেষ করা যাক। আচ্ছা, সব বাধা, সব সীমাবদ্ধতার কথা এক মুহূর্তের জন্য ভুলে যান। শুধু ভাবুন, যদি এই তত্ত্বটাই সত্যি হয়, যদি আমাদের মহাবিশ্ব আসলেই এইভাবে তৈরি হয়ে থাকে, তাহলে এই পুরো মহাবিশ্বটাই আসলে একটা বিশাল মহাজাগতিক সঙ্গীত। আর আমাদের চেনা অচেনা সব কিছু, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, এমনকি আমরা নিজেরাও সেই সঙ্গীতের এক একটা সুর। এই সুরগুলো তৈরি হচ্ছে ওই আদিম স্ট্রিংয়ের কম্পন থেকে। আর এই অসাধারণ ভাবনাটাই কিন্তু স্ট্রিং থিওরিকে এত সুন্দর আর আকর্ষণীয় করে তুলেছে।